জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি জাতির শ্রদ্ধা। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় ভূমিকা রাখবে সদ্য চালু হওয়া পায়রা সমুদ্র বন্দর। পরিকল্পিত অবকাঠামো ও সময় মতো বাকি কাজ শেষ করা পরামর্শ অর্থনীতিবিদদের। নির্দেশের পরও অপসারণ হয়নি ঢাকা সিলেট মহাসড়কের অবৈধ বিলবোর্ড। সৌন্দর্যহানির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। দ্রুত অভিযানে নামার সিদ্ধান্ত সড়ক বিভাগের। এবং বরিশালে চালু হওয়ার আগেই কীর্তনখোলা নদীর ভাঙনের কবলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। মূল ভবন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে জাতীয় শোক দিবসের খবর। শোকাবহ 15ই আগস্ট আজ জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 41তম শাহাদাত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সকাল 10:15টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, শিগগিরই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। আমরা দেখেছি যে সমাধিস্থলের চতুর্দিকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আজ সমাপ্ত হবার পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু দুটি জিনিস চেয়েছিলেন, একটা বাংলাদেশের স্বাধীনতা, আর একটা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তরিত করা। খুনিদের বিচার হয়েছে, অনেকের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছে। কয়েকজন দেশের বাইরে আছে, আমরা তাদেরকে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা সফল হব এবং তাদেরকে দেশে ফিরিয়ে এনে আমরা তাদেরকেও ফাঁসি কাস্টে ঝুলাতে সক্ষম হব। এর আগে জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধায় ভরে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ নিয়েছিল যে ক্যারিসমেটিক নেতার হাত ধরে, সে নেতাকে 1975 সালের 15ই আগস্ট ভোরে ধানমন্ডির 32 নম্বরে হত্যা করে একদল বিপথগামী সেনা। নিজ বাড়ির সামনে স্থাপিত বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এদিনে তাই সকাল থেকেই ভিড় করেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ অগণিত সাধারণ মানুষ। সূর্যোদয়ের কিছু পরে বাংলার অবিসংবাদিত এ নেতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিগলে করুণ সুর ভেসে আসে। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় সেখানে দোয়ায় অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর 14 দল, জাতীয় সংসদের স্পিকার, ঢাকা দক্ষিণের মেয়র শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। অগণিত মানুষের হৃদয় নিংড়ানো ফুলেল ভালোবাসায় ভরে ওঠে স্বাধীনতার স্থপতির প্রতিকৃতি। এদিকে রাজধানীর বনানী কবরস্থানে 15 আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা কবরস্থানে পৌঁছানোর পর নিহতদের স্মরণে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এই জঙ্গি উত্থান শুধু বন্ধ নয়, একে আমরা নির্মূল করতে পারবো এবং বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ ছিল, সুখী সমৃদ্ধি অসাম্প্রদায়িক সোনার মতো বাংলাদেশ গড়ে তুলতে পারবো শেখ হাসিনার সাহসী নেতৃত্বের মাধ্যমে। বঙ্গবন্ধুর জন্মদিনের সাহায্য বার্ষিকী শ্রদ্ধা জানিয়ে বন্ধ করেছে, তিনি অন্য একটা অজুহাত দিয়েছেন। তাই আমি বিশ্বাস করি তিনি আজকে সুবুদ্ধ পরিচয় দেবেন। এই ধরনের মেকি জন্মদিন, ভুয়া জন্মদিন পালন করে মানুষের ঘৃণার উদ্রেক করবেন না তিনি। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে হত্যা করে ৭১-এর পরাজিত শক্তি, এমন অভিমত তার রাজনৈতিক সহযোদ্ধাদের। একই সঙ্গে তারা মনে করেন সেদিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের উদাসীনতায় বঙ্গবন্ধুকে বাঁচানো যায়নি। একটি কমিশনের মাধ্যমে সেনা কর্মকর্তাদের ভূমিকার পর্যালোচনা হওয়া উচিত বলেও দাবি তাদের। বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে বিভেদের রাজনীতি শুরু, যা এখনো চলছে। রিপোর্ট করেছেন ইজাজ শৌমিক। অন্যান্য দিনের মতো নগরীর সকাল শুরু হয়নি। এদিন গুলির শব্দে ঘুম ভাঙে রাজধানীবাসীর। তবে ভোরের সূর্য সেদিন উঠলেও চিরতরে ঘুমিয়ে দেওয়া হয় স্বাধীন বাংলার আলোর দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 5টি ট্রাকে করে আসা শতাধিক সেনার হাতে সেদিন শুধু বঙ্গবন্ধুই নয়, প্রাণ হারান শিশু রাসেল সহ পরিবারের অন্য সব সদস্য। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর এই রাজনৈতিক সহযোদ্ধা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হত্যা করেছে সেই পরাজিত শক্তিরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি। আন্তর্জাতিক চক্রান্তকারীরা দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তিনি একাই রক্ত দেন নাই, সব পরিবারের রক্ত দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ শোধ করে গেছে। আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি 15 আগস্টে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গবন্ধুকে মার্চে আমাদের বাড়িতে রিইনফোর্স হয়েছে, তারপরও আধা ঘন্টা পর এই সময়টা সবাই পাচ্ছে। ওই যে কয়েকজন সিনিয়র অফিসার যদি ঠিক মতন রিয়াক্ট করত তাহলে বঙ্গবন্ধু মারা যায় না। খালেদ মোশাররফ, সাফায়েত জামিল ব্রিগেড কমান্ডার, জিয়া রহমান ডেপুটি চিফ, শফিউল্লাহ মুভ করলো না। এর রহস্যটা কি? এটা তো বেরোবে যদি একটা চূড়ান্ত কমিশনার গঠন করা হয়। আমরা তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছি, আর বাকি যারা বাকি আছে বিশ্বের বিরুদ্ধে ঘুরে বেড়াচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে দেশে এনে সেই রায় কার্যকর করার জন্য। অধ্যাপক আনিসুজ্জামানের মতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে বিভেদের রাজনীতি শুরু হয়েছিল তার মূল্য আজও বাঙালি জাতি দিয়ে যাচ্ছে। বাঙালি জাতির যে সামগ্রিক ঐক্যটা ছিল সেটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতা এলেন তারা প্রায় ইচ্ছে করেই তৈরি করেছিলেন, এবং আজও আমরা সেই বিভেদ থেকে ভুগছি বা তার জন্য মূল্য দিচ্ছি। দলমতের ঊর্ধ্বে উঠে শোকাবহ এই দিনটিকে সার্বজনীনভাবে পালন করার উপর জোর দিলেন এ বিশ্লেষক। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার ৪১ বছর পরেও পূর্ণাঙ্গ কার্যকর করা যায়নি এ মামলার রায়। আইন মন্ত্রণালয় বলছে বিভিন্ন দেশে পালিয়ে থাকা 6 খুনিকে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি জটিলতার কারণে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সঞ্জলের রিপোর্ট। ১৯৭৫ সালের 15ই আগস্ট ইতিহাসের ঘৃণ্যতম এক হত্যাযজ্ঞে বিপদগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে খুন হন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের বছর 8 জুন এক সরকারি প্রজ্ঞাপনে আত্মস্বীকৃত খুনিদের প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন দেশের দূতাবাসে। দেশের বাইরে থাকা ওই খুনিদের কয়েকজনকে বিভিন্ন সময় দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হলেও তা কাজে লাগায়নি তৎকালীন সরকারগুলো। 2009 সালের 19 নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামিদের আপিল খারিজ করে দিলে 2010 সালের 27 জানুয়ারি 5 জনের ফাঁসি কার্যকর হয়। রায় কার্যকরের আগে 2001 সালে জিম্বাবুয়েতে আজিজ পাশা মারা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান আরও 6 খুনি। এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকলেও অন্য 4 জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। আইন মন্ত্রণালয় বলছে খুনিদের ফিরিয়ে আনতে বড় বাধা আশ্রয় নেওয়া দেশগুলোর আইনি জটিলতা। কানাডায় যে খুনি আছে সেই ক্ষেত্রে একটু আইনি জটিলতা আছে, এই আইনি জটিলতা দূর করার চেষ্টা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে আমরা এম রাশেদ চৌধুরীর ব্যাপারে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সাথে কথা বলছি। এই পর্যন্তই অগ্রগতি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি খুনিদের ফিরিয়ে আনতে চলছে জোর তৎপরতা। নিয়ম কানুনগুলি সম্বন্ধে
যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করব যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং ফাঁসির রায় কার্যকর করতে পারবো। বিভিন্ন তথ্য মতে পলাতক খুনিদের মধ্যে খন্দকার আব্দুর রশিদ লিবিয়ায়, শরীফুল হক ডালিম পাকিস্তানে, আব্দুল মাজেদ সেনেগালে ও মুসলিম উদ্দিন জার্মানিতে পালিয়ে আছেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাঙালির হাজার বছরের স্বাধীনতার মুক্তির আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুগ সন্ধিক্ষণে তিনি এমন এক বাণী বাঙালির অন্তরে রূপিত করে দিয়েছিলেন যা স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, বরং ৭১-এর মতো আজকের প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা সমানভাবে প্রাসঙ্গিক। তরুণ সমাজের প্রতিনিধিদের মুখেও তাই বঙ্গবন্ধুর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। তরিকুল ইসলাম সৌরভের প্রতিবেদন। গঙ্গারেদ্দি থেকে বাংলাদেশ, বাংলার হাজার বছরের শোষণের ইতিহাস। দস্যুর দল বারংবার ছিন্নভিন্ন করেছে শ্যামলী বাংলার দেহ, নখরে নখরে খণ্ডিত করে ঝলকে ঝলকে করেছে রক্তপান। বাঙালিও বসে থাকেনি, শপথ নিয়েছে সংগ্রামে, বিপ্লবে। তবে সমগ্র জাতিকে উদ্দীপ্ত করে সংগ্রামের কেন্দ্রবিন্দুতে একীভূত করতে পারেনি কেউ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। অবশেষে একটি বজ্রকণ্ঠ উচ্চারণে মহাসৃষ্টির মঙ্গল শঙ্খ ধ্বনিত হলো। অতঃপর ৩০০০ বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাওয়া হলো ঠিকই, তবে যার সাহসে শৌর্যে পরাধীনতাকে পেছনে ফেলেছে বাঙালি জাতি, তাকেই হত্যা করা হলো সপরিবারে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। চেতনার মৃত্যু নেই, তাই তো বাংলার তরুণরা আজও শেখ মুজিবুর রহমানের জাগিয়ে দেয়া মুক্তির চেতনায় সমানভাবে অনুপ্রাণিত। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক চেতনাই আমাদের এখন মুক্তি দিতে পারে। বঙ্গবন্ধুর চেতনা বলতে আমার কাছে আমি বুঝি যে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। নতুন প্রজন্ম যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তবেই সেটা বঙ্গবন্ধুর প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা হবে। দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ ওনার কাছে প্রধান ছিল। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধুর প্রত্যয়ই আমাদের একমাত্র চেতনা। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নানা সময়ে জাতি যখন পড়েন সংকটে, থাকেন সংশয়ে, তখন মুজিবের কাছেই ফিরে যেতে হয়। আজকের তরুণরাও বলছেন বঙ্গবন্ধুর চেতনাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পাথেয়। বঙ্গবন্ধুর চেতনা তরুণরা যদি ধারণ করি, আমাদের এই দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সবকিছুই বিতাড়িত করতে পারবো। চে গুয়েভারার প্রতিকৃতি বা টি শার্ট পরে ঘুরতে পারি, বঙ্গবন্ধুর সেই জায়গাটা, সেই প্রতিকৃতিটা নিয়ে আমরা গ্রহণ করি না, ঘুরিও না। শেখ মুজিব বাড়ন্ত বটবৃক্ষের মতো ধাপে ধাপে বাঙালির সামনে উদ্ভাসিত হয়েছিলেন। মৃত্যুর ৪ দশক পরও সমানভাবেই রয়েছেন সমুজ্জ্বল। একবার বঙ্গবন্ধুকে প্রশ্ন করা হয়েছিল, আপনার শক্তি কোথায়? উত্তরে তিনি বলেছিলেন, আমি আমার জনগণকে ভালোবাসি। এরপর তাকে আবার প্রশ্ন করা হলো, আপনার দুর্বল জায়গায় কোথায়? উত্তরে তিনি বলেছিলেন, আমি আমার জনগণকে খুব বেশি ভালোবাসি। মানুষের প্রতি এরকম ভালোবাসার চেতনা ছড়িয়ে পড়ুক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, তবেই ঘটবে মুক্তি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি ৩২-এ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলা একাডেমি, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুনায়েদ। আপনি যেমনটা বলছিলেন যে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে ৪১তম শাহাদাত বার্ষিকী এবং তার এই শাহাদাত বার্ষিকীতে আমি সকাল থেকে ৩২ নম্বরে অবস্থান করছি। ৩২ নম্বরে সর্বস্তরের মানুষ কিন্তু আজকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। তাই যে বিষয়টি আসলে বলে রাখি আপনাকে, যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে যে সমস্ত মানুষজন আসছেন, বিশেষ করে বঙ্গবন্ধুর তৎকালীন যারা সহকর্মী রয়েছেন তারাও ছিলেন এবং এই প্রজন্মের যারা রয়েছেন, বঙ্গবন্ধুকে যারা কখনো দেখেননি, তারা কিন্তু এই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা যেমনটা শপথ নিয়েছেন যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ গড়ার, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। এখনো অনেকটা
পথ কিন্তু আমাদের বাকি। তারা সেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অনেকে আমরা দেখেছি শপথ নিয়েছেন। ইমতিয়াজ, বিষয়টি বলে রাখি, আমি যেই জায়গাতে এখন অবস্থান করছি আসলে ধানমন্ডির 32 নম্বরের বাসার সামনেই তার প্রতিকৃতিতে। সেই 32 নম্বরের এই বাসাটিতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন 1975 সালের 15 আগস্ট ভোরের আলো ফোটার আগেই ঘাতকরা কিন্তু সপরিবারে তাকে হত্যা করেছিলেন। সেদিন বাঙালির যে অহংকার, বাঙালির যে স্বপ্ন, বাঙালির যে 1971 সালের 9 মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে একটি মানচিত্র অর্জন করেছে, যে একটি পতাকা অর্জন করেছে, মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াবার যে একটি অবস্থান করে নিয়েছিল, সেদিন কিন্তু এই ঘাতক কিছু সেনাবাহিনী সেনা সদস্যরা কিন্তু বঙ্গবন্ধুর কে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্ন কিন্তু নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। যদিও আসলে বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, এখানে যারা এসছেন তাদের অভিযোগ। যদিও এর পরে এখন আবার এই 1996 সালে বঙ্গবন্ধুর যে কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তিনি তার স্বপ্নের বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন। এরপরে যখন তিনি 2008-এ ক্ষমতা এসছেন, 8-এ ক্ষমতা আসার পর এখন 2016, প্রায় 8 বছর কিন্তু ক্ষমতা রয়েছেন। তারা কিন্তু চাচ্ছেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে, যেই বিশ্বাস নিয়ে, যেই শক্তি নিয়ে, সাহস নিয়ে বাঙালিকে যেভাবে দাঁড় করাতে চেয়েছেন বিশ্বের বুকে, সেই কাজটি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে হচ্ছে। তবে এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, সকাল থেকে হাজার হাজার মানুষের কিন্তু ভিড়। সকাল সেই ভোরের আলো ফোটার আগেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সাধারণ মানুষের জন্য এই উন্মুক্ত করে দেওয়া হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেই ভোরের আলো ফোটার আগ থেকে কিন্তু এখন পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন। তবে আজকে যে বিষয়টি আসলে বরাবরই অন্যান্য বছরগুলোতে যে বিষয়টি হয়ে থাকে, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা এখনো বেঁচে আছেন, বিভিন্ন দেশে আসলে পলাতক রয়েছেন, তাদের আসলে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় যে রয়েছে, সেই রায় কার্যকরের দাবি কিন্তু বরাবরের মতো এবারও উচ্চারিত হয়েছে। এবং এবার মানুষের সবচেয়ে দৃঢ় কণ্ঠ যেটা ছিল যে বঙ্গবন্ধুর যে 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, যারা এদেশের মুক্তিযুদ্ধকে আসলে সমর্থন করেননি, তাদের কিন্তু বিচার শুরু হয়েছে বা ইতিমধ্যে অনেকের বিচার শেষ হয়েছে। যার কারণে যারা আজকে এই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এখানে এসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা কিন্তু কিছুটা হলেও একটু তৃপ্তির ঢেকুর কিন্তু ফেলছেন। তারা বলছেন যে বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে ধীরে ধীরে, এবং যারা এখনো রয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এখনো এই দেশে অবস্থান করছেন, তাদেরকেও চিহ্নিত করে, এবং যারা চিহ্নিত রয়েছেন তাদেরকেও বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দেয়ারও কিন্তু দাবি জানাচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন আসলে গণজাগরণ মঞ্চের, আপনারা জানেন নতুন প্রজন্মের একটি মঞ্চ, গণজাগরণ মঞ্চের সংগঠক, অন্যতম সমন্বয়ক ইমরান সরকার, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি যেমনটা বলছিলেন যে আজকের চেতনা বা আজকের আমাদের প্রত্যয় হোক যে বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, বাঙালির 30 লাখ মা বোন কিন্তু যারা জীবন দিয়েছেন, 2 লাখ মা বোন ইজ্জত দিয়েছেন, তারা যে স্বপ্ন নিয়ে, তারা যে আশা নিয়ে, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশ স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, নিজের জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান যে 16 কোটি বাঙালি আমরা রয়েছি, দলমত নির্বিশেষে তিনি বলছেন যে আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছেন যে সঠিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার, যে দেশ সামনের দিকে আসলে কিভাবে পরিচালনা হবে। আমরা যে ভুল করেছি, পেছনে যে ভুলগুলো হয়েছে, সামরিক শাসন ছিল, স্বৈর শাসন ছিল, সেই স্বৈর শাসন, সামরিক শাসনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু আজকে যে অবস্থানটা এসছে, তারা বলছেন এই অবস্থানটা ধরে রাখার জন্য, এই অবস্থানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের এই যে উপরের দিকে যাওয়া, এগিয়ে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়িতে সামনের দিকে ওঠার জন্য এই তরুণ প্রজন্মকে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তাই তিনি আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের কাছে যে যারা এখনো আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা বিভিন্ন অরাজনৈতিক মতাদর্শের মধ্যে যারা আসলে জড়ে পড়েছেন, নিজেকে জড়িয়ে নিয়েছেন, তাদেরকে তিনি বলছেন যে সঠিক বিষয়গুলো জেনে সঠিক পথে বাংলাদেশ সুন্দর একটি সুশীল, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদেরকে এগিয়ে আসার কিন্তু আহ্বান জানিয়েছে। আরেকটি বিষয় ইমতিয়াজ আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে
জঙ্গিবাদের যে বিষয়টি কিন্তু আমাদের দেশে গত কয়েক মাস ধরেই ব্যাপকভাবে আলোচনা আসছে, সেই জঙ্গিবাদ নিয়েও কিন্তু আজকে এখানে যারা এসছেন তারা আলোচনা করছেন, এখানে যারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তারাও কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন। জঙ্গিবাদের বিষয় নিয়ে যে বিষয়টি বলছেন, তারা বলছেন যে স্বাধীনতা বিরোধী যে শক্তিগুলো এখনো বাংলাদেশে অবস্থান করছেন, রাজনীতি করার সুযোগ যাদের রয়েছে, তাদের মদদেই কিন্তু আজকে এই জঙ্গি বলি বা সন্ত্রাসী হামলা বলি সেগুলো হচ্ছে বলে কিন্তু তারা বারবার অভিযোগ করে আসছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানের যে মূল সুর, আমরা বলা চলে আজকের যে মূল প্রতিপাদ্য, মূল চেতনা, সে বিষয়টি হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলা, সফল এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কিন্তু প্রত্যয় প্রত্যেকেই করছেন। আজকে যারা এখানে এসছেন, ফুল দিচ্ছেন, আপনি দেখছেন যে এখনো অসংখ্য মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে, অসংখ্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তাদের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, আসলে ফুল দিয়ে তারা তাদের ভেতরের যে ভালোবাসা, জাতির জনক যিনি আসলে নিজের জীবন দিয়েছেন, শুধু নিজে নয় নিজের সপরিবারে নিজের জীবন দিয়েছেন, নিজের পরিবারকে হারিয়েছেন, তার প্রতি বাঙালির যে শ্রদ্ধা, বাঙালির যে ভালোবাসা, বাঙালির যে বিনম্র কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই কিন্তু তারা আজকে এই ফুলের শুভেচ্ছা বা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছেন জাতির জনক হয়তো তিনি আমাদের মাঝে তার দেহ অবস্থায় বা আমাদের বাহ্যিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তারা বলছেন তার যে আদর্শ, তার যে নীতি, তার যে বিশ্বাস, তার যে দর্শন, তার যে চিন্তা চেতনা, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়নের জন্য বর্তমানের যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং তার সেই অবস্থান বা তার সেই স্বপ্ন কিন্তু, তার সেই আদর্শ এখনো বাংলাদেশে বহমান রয়েছে। এবং তারা বলছেন এই বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, বাংলার মানুষ যতদিন থাকবে, ততদিন এই বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর চেতনা থাকবে বলে কিন্তু তারা বারবার উচ্চারণ করছেন, বারবারই কিন্তু তারা আশা প্রকাশ করছেন। তো ইমতিয়াজ, আসলে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এখানে আমরা নতুন প্রজন্মের কিছু বিভিন্ন স্কুলের, কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু সকাল থেকে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। তাদের সাথেও আমার কথা হয়েছে যে আসলে তারা বঙ্গবন্ধুকে কিভাবে চিনেন বা বঙ্গবন্ধুকে কিভাবে তারা চিনেন বা বঙ্গবন্ধুর সাথে পরিচিতি, তারা তো বঙ্গবন্ধুকে দেখেননি। তখন তারা যেটা বলছেন যে তারা বঙ্গবন্ধুর যেই পাঠ্য বইগুলো রয়েছে ক্লাসে, সেই পাঠ্য বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় ছিল, তারা সেই বঙ্গবন্ধুর আদর্শ থেকে, বঙ্গবন্ধুর জীবনী পড়েই কিন্তু তারা বঙ্গবন্ধুকে ভালোবাসছেন, এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েই তারা বঙ্গবন্ধুকে শিখেছেন, বঙ্গবন্ধুকে জেনেছেন। তাই তারা বলছেন যে জাতির জনক যেটা চেয়েছেন, জাতির জনক যেটা আমাদের জন্য আসলে রেখে গিয়েছেন, তিনি হয়তো নেই, ঘাতকরা তাকে থাকতে দেয়নি। তারা বলছেন যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, আজকে হয়তো বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে একটি থাকতো, কিন্তু সেই দুর্ভাগ্য আমাদের, আসলে তারা হয়তো সেটা করতে দেয়নি, তারা চায়নি হয়তো বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডটি থাকুক। তো সবকিছু মিলে ইমতিয়াজ এখানে চলছে এই শ্রদ্ধা নিবেদন, এই শ্রদ্ধা নিবেদন চলতে থাকবে। সাধারণ মানুষ যতক্ষণ আসবে এই প্রতিকৃতি ততক্ষণ পর্যন্ত উন্মুক্ত থাকবে, এবং ধারণা করা হচ্ছে আজকে সারাদিনই কিন্তু মানুষ এখানে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তারা বঙ্গবন্ধুর যে আদর্শ, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে তারা বাড়ি ফিরবেন। তো সবকিছু মিলিয়ে এখানে শ্রদ্ধা নিবেদনের এই ছিল আমাদের সবশেষ। ইমতিয়াজ। জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২-এ বিভিন্ন নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, আর সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জুনায়েদ হাবিব। চলে যাচ্ছি পরের খবরে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার আকাশে উদিত হয়েছে স্বাধীনতার লাল সূর্য। গতকাল বিকেলে শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু সম্পর্কে এমন পর্যবেক্ষণ উঠে আসে বক্তাদের কথায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। যাত্রা শুরু করেছে পায়রা সমুদ্র বন্দর। বিদেশি ব্যবসায়ীদের মতে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে এই সমুদ্র বন্দর। তবে এই বন্দরের সক্ষমতা ও সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে আন্তর্দেশীয় যোগাযোগ সহ সব ধরনের অবকাঠামো উন্নয়নের জোর দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। আর নৌপরিবহন মন্ত্রী জানালেন, গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে সব ধরনের পরিকল্পনা।
পায়রা সমুদ্র বন্দর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানির চাপ মোকাবেলায় 2013 সালের শেষ দিকে শুরু হয় বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার অবকাঠামো নির্মাণ কাজ। এর 2.5 বছরের মাথায় চালু হলো বন্দরটির প্রথম ধাপের পণ্য খালাস কার্যক্রম। বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্য প্রসারে এ বন্দর বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছে প্রথম বন্দর ব্যবহারকারী চীনা প্রতিষ্ঠান। আমার মনে হয় এই অঞ্চলের বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পায়রা। আমাদের দেশ থেকে আরো কয়লা ও ছোট ছোট পাথর এই বন্দরের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করেছি আমরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে এই বন্দর কেন্দ্রিক পরিকল্পনা। ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থিত বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। এমনটা দাবি করে অর্থনীতিবিদরা বলছেন এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের আশপাশের দেশগুলোতে যেমন পণ্য পরিবহন করা সহজ হবে, তেমনি সমুদ্রকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা সিল্ক রুটের সাথে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে এই সমুদ্র বন্দরটি। তবে এজন্য খুব দ্রুততর সময়ের মধ্যে উন্নয়ন করতে হবে সার্বিক যোগাযোগ অবকাঠামোর। শুধু বন্দর কেন্দ্রিক অবকাঠামোই এর জন্য যথেষ্ট না, এর জন্য কিন্তু আনুষঙ্গিক অন্যান্য সংযোগ সড়ক যার ভিতরে রেল এবং সড়কপথ রয়েছে এবং একই সাথে নৌপথ কেন্দ্রিক যে যোগাযোগগুলো এগুলো কিন্তু তৈরি করার প্রয়োজন। সিল্ক রুটের এখন যে কানেক্টিভিটি লিঙ্কটা কলকাতা বন্দরের সাথে কানেক্ট করার কথা বলা আছে, পায়রা বন্দরকেও যদি এই রুটের একটি অংশ হিসেবে নেওয়া হয় তাহলে কেবলমাত্র এখান থেকে বাড়তি উপযোগিতা পাওয়া সম্ভব। এদিকে পায়রাকে গভীর সমুদ্র বন্দরের উপযোগী করতে রাবনাবাদ চ্যানেল খননের পাশাপাশি কয়লা ও এলএনজি টার্মিনাল সহ সব ধরনের অবকাঠামো নির্মাণের কথা জানালেন নৌমন্ত্রী। গভীর সমুদ্র বন্দর করার জন্য যে গভীরতা দরকার সেই গভীরতা করার জন্য কিন্তু ইতিমধ্যে একটি বেলজিয়াম কোম্পানির সঙ্গে আমরা সমঝোতা স্বাক্ষর করেছি। একটা গভীর সমুদ্র বন্দরে 15 মিটারই আনা, আমরা কিন্তু 16 মিটার পর্যন্ত আমরা এটা করব। 2018 সালের মধ্যে আমরা জেটিগুলো নির্মাণ করব। $16 বিলিয়ন ব্যয়ে 6000 একর জমির ওপর 2023 সালের মধ্যে 3 ধাপে শেষ হবে বন্দরের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী। চালু হবার আগেই বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙনের কবলে পড়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই প্লান্টের মূল ভবন নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা করছে সিটি কর্পোরেশন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ডিপিপিবি একনেকে পাশ হলেই নেওয়া হবে স্থায়ী ব্যবস্থা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। 2012 সালের 16 ফেব্রুয়ারি তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তি স্থাপন করেন। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হয়। এর মধ্যে 2 দফা ভাঙন কবলিত হয় প্লান্ট। সবশেষ গত বৃহস্পতিবার এর গাইডওয়াল সহ বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানের এক অংশ নিয়ে ডুবে গেছে। এর আগেও বস্তা দিছে, সেই বস্তা নাই, চলিয়ে গেছে। বস্তা না দিয়ে যদি কোনো ব্লক টলকের যদি ব্যবস্থা যদি করে তাহলে এই পানি উন্নয়ন বোর্ড রক্ষা পাবে। দ্রুত পদক্ষেপ না নিলে প্লান্টের মূল ভবন নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা করছে সিটি কর্পোরেশন। ওটা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে মূল ভবনটি আমাদের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নগরবাসীর সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে অনুরোধ করছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, এ ব্যাপারে ডিপিপি দেয়া আছে, একনেকে পাশ হলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা বড় প্রকল্প 191 কোটি টাকা দাখিল করেছি, যাহা পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে। এই প্রকল্পটা পাস হলে আমরা স্থায়ী সমস্যার সমাধান করতে পারবো। প্রায় 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টে প্রতিদিন 1 কোটি 60 লাখ লিটার পানি পানযোগ্য করা যাবে। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মাদারীপুরে লক্ষ্যমাত্রার চেয়ে 4000 হেক্টর বেশি জমিতে এবার পাটের চাষ হয়েছে। কৃষকদের অভিযোগ, ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করেও পাটের ন্যায্য দাম না পাওয়ায় বছর বছর গুনতে হচ্ছে লোকসান। কৃষি বিভাগ বলছে কৃষকরা 2 মাস পর পাট বিক্রি করলে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরকুলপদ্দি গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক চোকদার অগ্রণী ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়ে এবার পাট চাষ করেছেন, কিন্তু বছরের পর বছর পাটের ন্যায্য দাম না পাওয়ায় শঙ্কায় এবারও। 20,000 টাকা আমি লোন করছি, এই লোনের টাকাই পরিশোধ করতে পারি না, লজের মধ্যে আছি প্রত্যেক বছরই। পাটের দাম কম, 1400-1500 টাকা দাম পাই,
আমাকে এত এই মজুরি ওঠে না, আমাকে একটা কৃষি কেনা লাগে 400 টাকা করে, 2 বেলা খাওয়াইয়া 400 করে টাকা দেই আমরা, মনে করেন এখানে যেই পাট পাই এই পাটে আমাকে মজুরি ওঠে না। শুধু কৃষক আব্দুল রাজ্জাক চোকদার নয়, তার মতো জেলার 86,400 কৃষক এখন মাঠ থেকে পাট কেটে জাগ দিচ্ছেন। আবার কেউ কেউ আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিযোগ, প্রতি বছর কৃষি উপকরণের দাম বাড়লেও পাটের ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনতে হয়। আমরা পাট চাষ করি, এটা আমাদের বদলার দাম হয় না। এখন যদি কোমর পক্ষে 3000 টাকা যদি মন হয় তা আমরা মোটামুটি ভাবে আমরা বাঁচতে পারি, নাহলে আমরা কৃষক আমরা কি বাঁচতে পারতেছি না। আমরা পাট চাষ করি অনেক আশা নিয়ে, কিন্তু পাটে আমরা লাভবান হইতে পারি না। তবে এই মুহূর্তে পাট বিক্রি না করে 2 মাস পরে বিক্রি করলে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। গত বছরের তুলনায় 10,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ কম হয় এবং এই কারণে কৃষকগণ পাট আবাদ এবং অন্যান্য ফসলের দিকেও ঝুঁকছে। এই পাটের আঁশ সংরক্ষণ করে আর 1-2 মাস পরে বিক্রি করলে বাজার মূল্য আরো বেশি পাবে। মাদারীপুরে এবার 28,194 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 3,22,800 বেল পাট। সময় সংবাদ, মাদারীপুর। বরিশাল শহরের সোহেল চত্বর থেকে বের করা হয়েছে আওয়ামী লীগের শোক র্যালি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। সরাসরি চলে আছি তার কাছে। সোহাগ, বরিশালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি র্যালি শুরু হয়েছে। যুবলীগ নেতা সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে এই র্যালিটি শুরু করা হয়। অসংখ্য মানুষ এতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করি। এই র্যালিটিতে নেতৃত্ব দিচ্ছেন সাদেক আব্দুল্লাহ, এছাড়া রয়েছেন মহানগর আওয়ামী লীগের বেশ কিছু নেতা। র্যালিটি এইমাত্র মহানগরীর সোহেল চত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এটি সদর রোড, চকবাজার হয়ে ফজলুল হক এভিনিউ হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়া আমরা দেখেছি যে উৎসব মুখর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে বরিশালে শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠান। গতকালকে রাত 12:01 শুরু হয় এর আনুষ্ঠানিকতা। আমরা যেটা দেখেছি যে বরিশালের কেন্দ্রীয় যে জায়গাটি আছে বঙ্গবন্ধু উদ্যান, সেখানে রাতের বেলা পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে এই দিবসের কার্যক্রমটি শুরু হয়েছিল। এরপর থেকে কিন্তু আজকে সকালেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি পর্যায়ে সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগ ও তো দলীয় সংগঠনগুলো, বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু আজকে র্যালিতে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে যে র্যালিটি চলছে আমরা দেখছি, এটা কিন্তু সর্ববৃহৎ র্যালি। আজকে বরিশালের মানুষ স্বয়স্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। র্যালির নেতৃত্ব দিচ্ছেন সাদেক আব্দুল্লাহ, তিনি র্যালির অগ্রভাগে রয়েছেন। আমরা দেখাবার চেষ্টা করছি, প্রচুর মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছে। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন কিন্তু অত্যন্ত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি যে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে বরিশালে শোক র্যালি। শোকাবহ পরিবেশ আজ এই যে জাতীয় শোক দিবসে। দর্শক, বরিশাল শহরের সোহেল চত্বর থেকে বের করা হয়েছে আওয়ামী লীগের শোক র্যালি। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। এবার চলে যাচ্ছি অর্থ বাণিজ্যের খবরে। ঢাকা সিলেট মহাসড়কের অবৈধ বিলবোর্ড অপসারণের জন্য একাধিকবার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, কিন্তু দীর্ঘদিন সময় পার হলেও মহাসড়কের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়নি। আর এসব অপ্রয়োজনীয় বিলবোর্ডের কারণে প্রায় মহাসড়কে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা, নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্য। সড়ক বিভাগ বলছে দ্রুত বিলবোর্ড অপসারণে স্থানীয় প্রশাসনকে নিয়ে অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী থেকে ভৈরব পর্যন্ত রয়েছে নানা ধরনের অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড।
এসব বিলবোর্ড অপসারণের জন্য একাধিকবার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। রয়েছে হাইকোর্টের নির্দেশনাও, কিন্তু এসব নির্দেশের পরও অপসারণ হয়নি বিলবোর্ডগুলো। মহাসড়কের উপর যত্রতত্র স্থাপন করা হচ্ছে রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা সম্বলিত তোরণ ও বিজ্ঞাপনের বিলবোর্ড। এসব বিলবোর্ডের কারণে ঘটছে দুর্ঘটনাও। সাইনবোর্ডে টার্নিং এ দেওয়া যায় না, রাস্তা দেওয়া যায় না, দেওয়া যায় হঠাৎ করে একটা গাড়ি এসে পড়ছে। রাত্রেবেলা অনেক সময় গাড়ি আসলে হেডলাইটের জন্য ওই সাইনবোর্ডের জন্য হেডলাইট দেখা যাচ্ছে না গাড়িগুলা। বিলবোর্ড ভেঙে আবার গাড়ি পরে বাতাসে বৃষ্টিতে অনেক সমস্যা। অন্যদিকে আবহাওয়া খারাপ হলে ঝড় বৃষ্টিতে এসব বিলবোর্ড পড়ে মৃত্যু ঘটছে পথচারীদেরও। দুর্ঘটনা রোধ ও মহাসড়কের সৌন্দর্য রক্ষায় এসব বিলবোর্ড অপসারণের দাবি সাধারণ মানুষেরও। ড্রাইভাররা বিভিন্ন সময় বিলবোর্ডের পাশে দিকে চাইতে থাকে, ড্রাইভিং করতে থাকে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। জন্ম নাইলে ভেঙে ভেঙে ফিরে থাকে, আমরা দৌড় লাগে ধরবার তুই দৌড় লাগে। বিলবোর্ডের জন্য এক গাড়ি আরেক গাড়ি দেখে না দেখাতে দেখাতে দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাগ বলছে নির্দেশনা অনুযায়ী দ্রুত এসব বিলবোর্ড অপসারণের জন্য স্থানীয় প্রশাসনকে নিয়ে অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সহ সড়ক ও জনপথ আলোচনাক্রমে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুব সহসাই আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটা বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করব। মাধবদী থেকে ভৈরব পর্যন্ত ৪৫ কিলোমিটার অংশ জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় ৫ শতাধিক বিলবোর্ড রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে জঙ্গিবাদ বলে কিছু নেই, যা আছে তা হলো স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্র। এমনকি সাম্প্রতিক সময় দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাগুলোর পেছনে বিএনপি জামাতের ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল রাজধানীর মতিঝিলে বিসিআইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নবগঠিত সংগঠনটির প্রতি বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যে যুক্ত না হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শিল্পমন্ত্রী। আজকে জঙ্গিবাদ টঙ্গিবাদ কিছু নয়, এরা সেই অপশক্তি যারা ৭১, ৭৫ একই গোষ্ঠী যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, এবং ২০০১ সালে যারা জামাত বিএনপি ক্ষমতা আসার পর যে নারকীয় হত্যাকাণ্ড আমাদের দলের সহকর্মীদের ৩৩,০০০ এবং সংখ্যালঘুদের উপরে যে জঘন্য অত্যাচার ২০০১ সালে তারা করেছিল, ওই একই ছবি তারা বারবার প্রমাণ করেছে। রক্ত পিপাসুর মতো ৭১ সন থেকে শুরু করেছে, সময় সুযোগ পেলেই তার আন্দোলন সংগ্রামের নামে মানুষের রক্ত নেয়। কুমিল্লায় গ্রোসারি রিটেল চেইন স্বপ্নের একটি আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা ইপিজেটের ১ নং গেট টুলিপাড়ায় ফিতা কেটে এই আউটলেটের উদ্বোধন করেন স্বপ্নের অপারেশনস ডাইরেক্টর আবু নাসের। এ সময় প্রতিষ্ঠানটির হেড অব সেলস শামসুদ্দোহা শিমুল, হেড অব ডিস্ট্রিবিউটর মহিবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উত্তরাঞ্চলে বিক্রি বাড়াতে বগুড়ায় অনুষ্ঠিত হল এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের ডিলার ও বিপণন কর্মকর্তা কর্মচারী সম্মেলন ও মতবিনিময় সভা। গতকাল বগুড়া শহরের একটি মোটেলে দিনব্যাপী এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সেনা কল্যাণ সংস্থার বাণিজ্য শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক ও উপপরিচালক কর্নেল মনিরুল গনি ডিলার ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিপণন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় আধুনিক বিপণন পদ্ধতি অনুসরণ করে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে কর্মকর্তাদের পরামর্শ দেন তারা। বিক্রি বাড়াতে ডিলার ও কর্মকর্তা কর্মচারীদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশ জুড়ে চলা ইগলু বাইকেল অফার ক্যাম্পেইনের আওতায় প্রথম সপ্তাহের বিজয়ীদের কাছে মোটরসাইকেল হস্তান্তর করেছে আইসক্রিম ব্র্যান্ড ইগলু। রোববার এক অনুষ্ঠানে মোটরসাইকেলের বিজয়ীদের হাতে চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইগলু আইসক্রিমের হেড অব মার্কেটিং মোল্লা ওমর শরীফ। এছাড়া প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ম্যানেজার মাজিদুল হক ও ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বৈশ্বিক মন্দার মধ্যে বিমানের অর্ডার কিংবা বিক্রির পরিমাণ খুব একটা বাড়ছে না বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। অন্যদিকে জ্বালানি সাশ্রয় হয়, বিক্রি কিছুটা বাড়লেও সময় মতো ডেলিভারি দিতে না পারায় ক্রয় আদেশ কমেছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো এয়ারবাসের। প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর বিক্রি কমলেও
বাড়ছে মধ্যপ্রাচ্য থেকে বিমানের অর্ডার। জ্বালানি সাশ্রয়ী বিমানের চাহিদা বাড়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। তাই বৈশ্বিক মন্দার মধ্যেও চলতি বছরের প্রথম 6 মাসে প্রায় 450 বিমান বিক্রি করেছে এয়ারবাস। এর মধ্য দিয়ে বিক্রির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছাকাছি চলে এসেছে এয়ারবাস। অন্যদিকে একই সময়ে বোয়িং বিক্রি করেছে 383টি বিমান, আর গেল বছরের একই সময়ের তুলনায় বিমান বিক্রি কমেছে 17%। তবে সাম্প্রতিক মন্দাভাব শিগগিরই কাটিয়ে ওঠার প্রত্যাশা বোয়িং এর, কেননা নতুন করে অর্ডার বাড়তে শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠানটির। বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতার জন্য আন্তর্জাতিকভাবে অর্ডার কমায় অভ্যন্তরীণ এয়ারলাইন্সগুলোর উপর নির্ভর করতে হচ্ছে তাদের। তবে চাহিদা কমায় চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় ও মুনাফা ধরে রাখা নিয়ে শঙ্কায় পড়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে সময়মতো বিমান ডেলিভারি দিতে না পারার অভিযোগ উঠেছে এয়ারবাসের বিরুদ্ধে। এতে অনেক প্রতিষ্ঠান অর্ডার ফিরিয়ে নেয় ভাবমূর্তি সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। এয়ারবাসের অর্ডার কমেছে, ভাবমূর্তি সংকটে পড়লে এয়ারবাসের বিমানের বিক্রিও কমে যাবে। তখন নতুন করে বিমানের অর্ডার পাওয়া কঠিন হবে, শেয়ারের দাম কমে যাবে। এর আগে অর্ডার দিয়েও এয়ারবাসের 50টি বিমানের অর্ডার বাতিল করেছে মধ্যপ্রাচ্যের কাতার এয়ারওয়েজ। এয়ারবাসের প্রতি অসন্তুষ্ট হওয়ায় বোয়িং এর দিকে ঝুঁকছে গালফভুক্ত দেশের এয়ারলাইন্সগুলো। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি জাতির শ্রদ্ধা। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় ভূমিকা রাখবে সদ্য চালু হওয়া পায়রা সমুদ্র বন্দর। পরিকল্পিত অবকাঠামো ও সময়মতো বাকি কাজ শেষ করার পরামর্শ অর্থনীতিবিদদের। নির্দেশের পরও অপসারণ হয়নি ঢাকা সিলেট মহাসড়কের অবৈধ বিলবোর্ড। সৌন্দর্যহানির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। দ্রুত অভিযানে নামার সিদ্ধান্ত সড়ক বিভাগের। এবং বরিশালে চালু হওয়ার আগেই কীর্তনখোলা নদীর ভাঙনের কবলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। মূল ভবন নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।